নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায়ের রচিত জয়ন্ত মানিকের অ্যাডভেঞ্চার উপন্যাস পদ্মরাগ বুদ্ধ। পাথরের সিনেমা। আরও অনেক ডাকাডাকির পরেও জয়ন্তের সাড়া শব্দ পাওয়া গেল না। ততক্ষণে গোলমাল শুনে অমলবাবুর দারোয়ান হাতি সিং ও দলের অন্যান্য চাকর বাকররাও এসে পড়েছে। সন্ধ্যার আবির্ভাবেও অন্ধকার সেখানে গাঢ় হতে পারলে না, কারণ কয়েকটা পেট্রোলের লণ্ঠনের প্রখর আলোকে চারিদিক সমুজ্জ্বল হয়ে উঠল। কিন্তু বন জঙ্গল ঠেঙিয়েও শত্রু বা মিত্র জনপ্রাণীরও সঙ্গে সাক্ষাৎ হল না। সুন্দরবাবু হতাশভাবে কাঁচুমাচু মুখে বললেন, হায় হায়, মগের মুল্লুকে এসে জয়ন্ত শেষটা প্রাণটা হারালো। মানিক মাথা নেড়ে বললে, আমার বন্ধু এত সহজে কাবু হবার ছেলে নয়, জয়ন্ত হয়তো এখনই ফিরে আসবে। অমলবাবু বললেন, আমার তা মনে হয় না। দুবার বন্দুকের আওয়াজ হলো কেন? ওখানে রক্তে মাটি ভিজে কেন? সুন্দরবাবু বললেন, হুম, আর ওখানে জয়ন্তের টুপিটা গড়াগড়ি যাচ্ছে কেন? মানিক বললে, দেখা যাক জয়ন্তের পদ্ধতিতেই কোনো রহস্য আবিষ্কার করা যায় কিনা। যেখানে টুপিটা পড়েছিল সেইখানে গিয়ে সে আগে টুপিটা তুলে নিলে। পরীক্ষা করতে গিয়ে প্রথমেই সভয়ে দেখলে টুপির দুদিকে দুটো ফুটো, বন্দুকের গুলি একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে গিয়েছে, এবং টুপির ভিতরেও রক্তের দাগ। সেখানকার মাটির উপরেও রক্তের দাগ দেখা গেল। মানিক নিরাশ কণ্ঠে বললে, আর কিছু পরীক্ষা করা মিছে, জয়ন্তের মাথায় লেগেছে শত্রুর গুলি। অমলবাবু বললেন, তাহলে গুলি খেয়ে জয়ন্তবাবু কি পালিয়ে গিয়েছেন? জয়ন্তের মতো সাহসী লোক খুব কম দেখা যায়, সে পালাবে বলে মনে হয় না। অমলবাবু বললেন, 10 জন সশস্ত্র লোক একজনকে যখন হঠাৎ আক্রমণ করে, তখন যে পালাতে রাজি হয় না, তাকে সাহসী না বলে নির্বোধ আর গোঁয়ার বলাই উচিত। জয়ন্তবাবু নিশ্চয়ই এ শ্রেণীর লোক নন। সে কথা সত্যি, কিন্তু তাহলেও এতক্ষণে সে ফিরে আসত। এখানে জয়ন্তবাবুও নেই, শত্রুরাও নেই। যদি তারা তাঁর পিছনে পিছনে ছুটে থাকে? অসম্ভব নয়, কিন্তু জয়ন্তকে ধরেও শত্রুরা বিশেষ সুবিধা করে উঠতে পারবে না, কারণ সেই সোনার চাকতিখানা তার কাছে আছে বটে, কিন্তু চাবিকাঠি আছে আমার কাছে। জয়ন্তের পরামর্শেই এই ব্যবস্থা করা হয়েছে। একজন ধরা পড়লে একসঙ্গে দুটো জিনিস চুরি যাবে না। সুন্দরবাবু বললেন, এখানে রয়েছে জয়ন্তের রক্তমাখা টুপি, মাটির উপরেও রক্তের দাগ, কিন্তু ওখানে অত দূরেও মাটির উপরে রক্তের ঢেউ বইছে। আমার কি ভয় হচ্ছে জানো মানিক? কি ভয় হচ্ছে? আমরা 2 বার বন্দুকের আওয়াজ শুনেছি। ধরো জয়ন্ত জানতে পারবার আগেই শত্রুর প্রথম গুলিতে আহত হয়ে এইখানে পড়ে যায় আর তার টুপিটা যায় মাথা থেকে খুলে, কিন্তু আহত হয়েও সে তাড়াতাড়ি আবার উঠে ওই দিক দিয়ে পালাবার চেষ্টা করে, তাই এখানে রক্তের দাগ এত কম। সে যখন ওইখানে গিয়ে পৌঁছেছে, তখন শত্রুদের দ্বিতীয় গুলি আবার তাকে মাটির উপরে পেড়ে ফেলে, আর তার রক্তের ধারায় মাটি যায় ভিজে। তারপর হয় সে অজ্ঞান হয়ে গেছে, নয় ভগবান না করুন মারা পড়েছে। কারুর দেহ থেকে অত বেশি রক্ত বেরুলে তার পক্ষে বাঁচা অসম্ভব। দীর্ঘকাল পুলিশে কাজ করে এ অভিজ্ঞতা আমার হয়েছে। মানিক, খুব সম্ভব আমাদের বন্ধু আর বেঁচে নেই। গভীর দুঃখে সুন্দরবাবু দীর্ঘশ্বাস ফেললেন, তাঁর চোখ দুটি ছলছল করতে লাগল। অমলবাবু আকুল কণ্ঠে বললেন, কিন্তু জয়ন্তবাবুর দেহ কোথায় গেল? সুন্দরবাবু বললেন, নিজেদের বিরুদ্ধে প্রমাণ লুকোবার জন্য শত্রুরা জয়ন্তের দেহ সরিয়ে ফেলেছে। ওঙ্কার ধামের মন্দির চূড়াকে
তখন রহস্যময় আকাশের বিরাট পটে কালি দিয়ে আঁকা ছবির মতো দেখাচ্ছে, এবং জঙ্গলের বোবা অন্ধকারের মুখে ভাষা দিয়ে ধীরে ধীরে জেগে উঠছে নৈশ জীবদের নানা রকম কলরব, গাছে গাছে পাতায় পাতায় বাতাসের নিঃশ্বাস উচ্ছ্বাস। মানিক খানিকক্ষণ স্তব্ধ মূর্তির মতো বসে থেকে হঠাৎ পাগলের মতো চিৎকার করে বলে উঠল, প্রতিশোধ, প্রতিশোধ, আমি প্রতিশোধ চাই। সুন্দরবাবু বললেন, হুম, আমারও ওই কথা। এখন আর পদ্মরাগ বুদ্ধের খোঁজ নয়, আগে খুঁজে বার করতে হবে জয়ন্তের হত্যাকারীদের। অমলবাবু বললেন, কিন্তু কোথায় তারা? মানিক বললে, অমলবাবু, যে ভাঙা মন্দিরের ভিতর থেকে আপনি বুদ্ধ মূর্তিটা এনেছিলেন, সেখানে যাবার পথ আপনার মনে আছে তো? নিশ্চয়ই আছে। তাহলে তল্পিতল্পা গুছিয়ে নিয়ে এখনই চলুন সেই দিকে। তবে কি এখন হত্যাকারীদের সন্ধান করা হবে না? অমলবাবু, হত্যাকারীরা যদিও চাবিটা পায়নি, কিন্তু চাকতির নকশা তো পেয়েছে। তারা এখন সেই মন্দিরের দিকেই যাবে। ওই দিকে গেলেই তাদের খোঁজ পাব। কিন্তু আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন চ্যান আর ইনকে তো সঙ্গে নিয়ে যায়নি। মন্দিরে যাবার পথ হয়তো তারা জানে না। এটা আপনার ভুল বিশ্বাস। পদ্মরাগ বুদ্ধের কথা আর মন্দিরের পথ হয়তো তারা আপনার আগে থাকতেই জানতো না কেবল পদ্মরাগ বুদ্ধের ঠিকানা। নকশা পেয়ে তারা এখন সদল বলে সেই দিকেই ছুটে চলেছে। সুন্দরবাবু বললেন, মানিকের কথাই যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে। চলো চলো, আর দেরি করা নয়। যত দেরি করব শত্রুরা ততই এগিয়ে যাবে। আগে প্রতিহিংসা, তারপর শোক দুঃখের কথা। তাড়াতাড়ি পেটে ছাইভস্ম কিছু পুড়ে আমাদের এখনই যাত্রা করতে হবে। সবাই যখন শত্রুদের সন্ধানে যাত্রা শুরু করলে, আকাশে তখন অপরিপূর্ণ চন্দ্র জেগে চারিদিকে যেন ছায়ামাখা আলো ছড়িয়ে দিচ্ছে। ডাকবাংলোর ছাদে একটা পেঁচা বসেছিল। হঠাৎ এতগুলো লোক দেখে ভয়ে চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে শূন্যে ঝটপট ডানা বাজিয়ে উড়ে পালালো। সুন্দরবাবু বললেন, হুম, পথে পা বাড়াতে না বাড়াতেই পেঁচার ডাক, দুর্গা দুর্গা। মানিক দুঃখিত স্বরে বললে, জয়ন্তকে যখন হারিয়েছি, তুচ্ছ পেঁচার ডাকে আমাদের আর কি অনিষ্ট হবে সুন্দরবাবু? যা বলেছ মানিক, জয়ন্ত যে আমাদের কতখানি ছিল এখন সেটা বুঝতে পারছি। আজ আমরা তাকে হারিয়ে চলেছি যেন নাবিকবিহীন জাহাজের মতো। কপালেও ছিল। এবারে আর ঝাপসা আকাশপটে নয়, চাঁদের ছটা পিছনে রেখে ওঙ্কার ধামের পঞ্চচূড়া অন্ধকারে গড়া পঞ্চস্তম্ভের মতো মহাশূন্যের বুক বিদীর্ণ করছে। এখন তাকে কি অবাস্তবই দেখাচ্ছে। অতীতের একটা বিলুপ্ত জাতির সমস্ত সুখ দুঃখ আশা নিরাশার সমাধি মন্দির এই ওঙ্কার ধাম। তার বিপুল ছায়ার তলায় লক্ষ লক্ষ মানুষের দেহ মৃত্তিকায় পরিণত হয়ে আজও বিদ্যমান রয়েছে। তারই উপর দিয়ে লণ্ঠনের আলোতে চলন্ত ও সুদীর্ঘ কৃষ্ণ ছায়ার সৃষ্টি করে হেঁটে যাচ্ছে আজ বিংশ শতাব্দীর কয়েকটি প্রাণী। একদিন এইখান দিয়ে হেঁটে বা রথে বা গজপৃষ্ঠে বা অশ্বারোহণে, বীর দর্পে, ধনুক, বর্ষা, তরবারি হাতে করে দলে দলে হাজারে হাজারে এগিয়ে গিয়েছিল যে স্বাধীন ভারতের ছেলেরা, তাদের সঙ্গে তুলনা করলে তাদের স্বগোত্র এই লোকগুলিকে কত অসহায়, কত ক্ষুদ্র, কত তুচ্ছ বলেই মনে হয়। দূর গ্রামে কাদের সব দামামা বাজছে, এবং তাদের প্রতিধ্বনি ফিরে আসছে ওঙ্কার ধামের গগনস্পর্শ শিখরে প্রতিহত হয়ে। সকলে তখন একটি পাথরে গড়া প্রকাণ্ড চত্বরের ভিতর দিয়ে অগ্রসর হচ্ছিল। অমলবাবু যেন আপন মনেই বললেন, রাজা ইন্দ্রবর্মণের পুত্র যশোবর্মণ ছিলেন একজন মহামানুষ। তাঁর দেহ ছিল দানবের মতো প্রকাণ্ড, জনতার অনেক উচ্চে জেগে থাকত তাঁর গর্বিত মাথা, আর তাঁর বলবীর্যও ছিল অসাধারণ। তিনি নাকি নিরস্ত্র হয়েও খালি হাতে হস্তি ও ব্যাঘ্র সংহার করেছিলেন। তাঁর কীর্তিও তেমনি অতুলনীয়। সিংহাসনে আরোহণ করে মাত্র 11 বৎসরের ভিতরেই এখানকার বিরাট নগর গড়ে সম্পূর্ণ করে ফেলেছিলেন। বর্তমান বৈজ্ঞানিক যুগেও যা অসম্ভব বলেই মনে হয়। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি, এইখানেই মহারাজ যশোবর্মণ যে বীরত্ব আর অসম সাহসিকতার পরিচয় দিয়েছিলেন তা অমানুষিক বললেও চলে। ওঙ্কারধামের বয়স তখন পুরো 1 বৎসরও হয়নি।
ভারত রাহু সম্বুদ্ধি নামে এক রাজা বিদ্রোহী হয়ে হঠাৎ এক রাত্রে সসৈন্যে প্রাসাদ আক্রমণ করলেন। প্রাসাদের বাহিরে যেসব প্রহরী ছিল তারা সকলেই মারা পড়ল। বিদ্রোহীরা সিংহদ্বার দিয়ে ভিতরে ঢুকতে লাগল পঙ্গপালের মতো দলে দলে। ভিতরের প্রহরীরা প্রাণ ভয়ে কে কোথায় সরে পড়ল তার কোনো সন্ধানই মিলল না। বিদ্রোহীদের জয়ধ্বনিতে মহারাজ যশোবর্মনের ঘুম ভেঙে গেল। তিনি তাড়াতাড়ি উন্মুক্ত তরবারি নিয়ে প্রাসাদে ঢোকবার সংকীর্ণ এক পথের উপরে এসে দাঁড়ালেন। তার পাশে রইল 2 জন মাত্র সাহসী যোদ্ধা। বিদ্রোহীরা দলে খুব ভারী ছিল বটে, কিন্তু একসঙ্গে 2-3 জনের বেশি লোকের পক্ষে সেই সংকীর্ণ পথে প্রবেশ করা সম্ভবপর ছিল না। মহারাজ যশোবর্মন বিপুল বপু নিয়ে সেই পথ জুড়ে দাঁড়িয়ে নিজের প্রাণ ও রাজ্য রক্ষার জন্য উন্মত্তের মতো অসি চালনা করতে লাগলেন। বিদ্রোহীরা এগিয়ে আসছে আর গোড়া কাটা কলা গাছের মতো মাটির উপরে লুটিয়ে পড়ছে। যশোবর্মনের 2 সঙ্গী রাজার জন্য প্রাণ দিলে, কিন্তু মহারাজের সতর্ক তরবারি এড়িয়ে তবু কেউ ভিতরে ঢুকতে পারলে না। বিদ্রোহীদের নেতা ভারত রাহু তখন মহাবিক্রমে যশোবর্মনকে আক্রমণ করলেন। 2 বীরের মুক্ত তরবারি বারবার পরস্পরের আলিঙ্গনে ধরা পড়তে লাগল। যুদ্ধ যখন শেষ হল তখন দেখা গেল বিদ্রোহী ভারত রাহুর মৃতদেহের উপরে সগর্বে দাঁড়িয়ে শূন্যে রক্তাক্ত তরবারিতে বিদ্যুৎ খেলিয়ে মহারাজ যশোবর্মন সিংহনাদ করছেন। বাকি বিদ্রোহীরা প্রাণ নিয়ে পালিয়ে গেল। হাতি সিং ও আর 4 জন অনুচর প্রত্যেকেই এক একটা পেট্রোলের লণ্ঠন নিয়ে অগ্রসর হচ্ছে এবং সেই প্রচণ্ড আলোকের তীব্রতায় ভয় পেয়ে দূরে সরে সরে যাচ্ছে ছায়াময় অন্ধকার। সে আলোতে কোথাও স্পষ্ট এবং কোথাও অস্পষ্টভাবে দেখা গেল বিরাট সব দানবের প্রস্তর মূর্তি বহুমুণ্ড সর্পদের ধরে পাশাপাশি বসে আছে। উপবিষ্ট অবস্থাতেই প্রত্যেক দানবের উচ্চতা 8 ফিটের কম হবে না। কোনো কোনো দানব শতাব্দী ধরে প্রকাণ্ড শিলাসর্পের গুরুভার আর বইতে না পেরে যেন শ্রান্ত হয়েই নিচের খালের ভিতরে গড়িয়ে পড়ে গেছে। অমলবাবু বললেন, আগে এমনি 540টি দানব এখানকার 5টি সিংহদ্বারের কাছে পাহারায় নিযুক্ত থাকত। এখানে কোথাও ক্ষুদ্রতা কি অপ্রাচুর্য নেই, যা দেখবে সবই বিরাট। ওঙ্কারধামের প্রধান মন্দির চূড়ার উচ্চতা হচ্ছে 250 ফুট, অর্থাৎ কলকাতার গড়ের মাঠের মনুমেন্টের চেয়ে তা 2 গুণ বেশি উঁচু। আর তার অন্য 4টি শিখরও বড় কম যায় না, কারণ তাদের প্রত্যেকের উচ্চতা হচ্ছে 150 ফুট করে। আর চারিদিকে ঘিরে ওই যে খাল চলে গেছে, তাও চওড়ায় 230 ফুট। সর্পমূর্তি চোখে পড়ে চতুর্দিকেই। এর 2 কারণ থাকতে পারে। প্রথম, সাপ হচ্ছে শিবের প্রিয় জীব এবং ওঙ্কারধাম হচ্ছে আসলে শিবেরই লীলানিকেতন। দ্বিতীয়, ওঙ্কারধামের প্রথম রাজা কুম্ভ বিবাহ করেছিলেন নাগরাজের কন্যাকেই, এবং এ স্থানটা হচ্ছে নাগরাজ্যেরই অংশবিশেষ। যেখানেই ভারত শিল্পীর বাটালি পড়েছে সেখানেই জন্মলাভ করেছে অসংখ্য হাতির মূর্তি। এখানেও তাই, সর্বত্রই এত হাতি যে দেখলে অবাক হতে হয়, এবং অধিকাংশ মূর্তি জীবন্ত হাতির মতোই মস্ত বড়। এমন বৃহৎ সব মূর্তি এত অজস্র পরিমাণে গড়তে যে কত যুগের দরকার হয়েছিল তা ভাবলেও অবাক হতে হয়। কিন্তু ভারতের শিল্পী হয়তো পরিশ্রম ও কালের হিসাব রাখতে জানত না। তাদের ধৈর্যের পরমায়ু ছিল অক্ষয়। যেন তারা জন্ম জন্মান্তর ধরে মূর্তি বা মন্দির গড়তেও নারাজ ছিল না, এবং কঠিন পাথর ছিল তাদের হাতে যেন নরম ভিজে বেলে মাটির মতো। তাদের হাতের মায়া ছোঁয়া পেলে পাথর যেন বেঁকে নুয়ে দুমড়ে অতি সহজেই শিল্পীর ইচ্ছা মতো যে কোনো আকার ধারণ করতে বাধ্য হতো। এ বিষয়ে ভারত শিল্পের কাছে পৃথিবীর আর সব দেশের শিল্পই ম্লান হয়ে যাবে। দেয়ালের গায়ে গায়ে পাথরের খোদা ছবি বা কত! সেই ছবির পর ছবির সারি মাপলে নিশ্চয়ই 1 মাইলের কম হবে না। কোথাও মত্তহস্তিরা ধেয়ে চলেছে, কোথাও দেবতা দানব মানবের জনতা, কোথাও রামায়ণের দৃশ্যের পর দৃশ্য, কোথাও গভীর অরণ্যে বন্য জন্তুরা বিচরণ করছে, কোথাও সাগরে সামুদ্রিক জীবরা সাঁতার কাটছে,
কোথাও রন্ধনশালায় রান্না হচ্ছে, বাজারে নানা জিনিসের বিকিকিনি চলেছে, বাজিকররা হরেক রকম খেল দেখাচ্ছে, এবং সম্ভ্রান্ত ব্যক্তিরা ঘোড়ায় চড়ে পোলোর মতো কি এক খেলায় নিযুক্ত হয়ে আছেন। রাজা, প্রজা, ব্রাহ্মণ, পণ্ডিত, দেবদাসী, রাজকুমারী, সুয়োরানী, দুয়োরানী, সখীর দল, বাঁদী ও তীর্থযাত্রী, কিছুরই অভাব নেই। দ্বন্দ্বযুদ্ধ, স্থলযুদ্ধ, জলযুদ্ধ, রাজসভা, কুচকাওয়াজ, শোভাযাত্রা, উৎসব, পূজা, নাচ, ঘর সংসার, শিল্পীর বাটালি কোনো কিছুরই প্রতি উপেক্ষা প্রকাশ করেনি। মহাকালের অদৃশ্য হস্ত কত শতাব্দীর রহস্যময় যবনিকা হঠাৎ এখানে সরিয়ে দিয়েছে। তাই 1000 বছর পরেও এখানে এসে বিংশ শতাব্দী বিস্ময় বিস্ফারিত নেত্রে দেখছে সেকালের সমস্ত সুখ দুঃখ মাখা বিচিত্র জীবনযাত্রার চিত্র। প্রথম দর্শনে সন্দেহ হয় এই মুহূর্ত পূর্বেও এরা সবাই জীবন্ত গতির লীলায় চঞ্চল হয়ে অতীত নাট্যলীলার পুনরাভিনয় করছিল। বর্তমানের ক্ষুদ্র মানুষদের পদশব্দ পেয়ে এখন স্তম্ভিত হয়ে গেছে আচম্বিতে। আসলে কিন্তু সমস্তই অতীত। যোদ্ধাদের ধনুকগুলো নুয়ে আছে, কিন্তু তীর আর ছুটবে না। মায়ের কোলে শুয়ে পাথুরে শিশুরা স্তন্যপান করছে, কিন্তু তারা আর বালক বা যুবক হতে পারবে না। শিলাহস্তির দল তাদের যেসব পা শূন্যে তুলেছে, সেগুলো আর কখনো মাটিতে পড়বে না। সৈন্যদল যুদ্ধযাত্রায় বেরিয়েছে যাদের বিরুদ্ধে, সেই বিদেশি শত্রুদের সঙ্গে তাদের আর কোনোদিন দেখা হবে না। রাজসভার মধ্যে সিংহাসনের উপরে ছত্রের তলায় মহারাজ বসেছেন বিচারে, কিন্তু তাঁর মুখ আর কথা কইবে না। এরা এখন সবাই আড়ষ্ট, সবাই চিরবোবা। আরও কত যুগ আসবে, আবার চলে যাবে, কিন্তু সেই মৃত জাতির লুপ্ত সভ্যতার এই কালজয়ী স্মৃতি তখনও এমনই স্তম্ভিত ও আড়ষ্ট হয়ে এখানে বিরাজ করবে। সুন্দরবাবু সবিস্ময়ে বলে উঠলেন, হুম, এ যে পাথরের সিনেমা! কত গল্পের ছবি এখানে রয়েছে। অমলবাবু বললেন, সত্যিই তাই। সেকালের অধিকাংশ লোকই তো পড়তে জানত না। প্রাচীন শিল্পীরা তাই মন্দিরের গায়ে সমস্ত বিখ্যাত কাব্যের আর ইতিহাসের ছবি খুদে রাখতেন। নিরক্ষর লোকরাও সেগুলো দেখে শিক্ষা লাভ করত। মানিকও এই শিলাময় নূতন জগতে এসে বিস্মিত হয়েছিল, কারণ ভারত শিল্পীর এই নূতন স্বদেশে এসে বিস্মিত না হয়ে কে থাকতে পারে। কিন্তু সে বিষয়ে তাকে বেশিক্ষণ অভিভূত করে রাখতে পারেনি। তার মাথায় ঘুরছে কেবল জয়ন্তের কথা, এবং তার মন ক্রমাগত হা হা করে উঠছে। অমলবাবুর কোনো উক্তিই ভালো করে তার কানে ঢুকছিল না। শূন্য দৃষ্টিতে চারিদিকের শিল্পকাজের দিকে তাকাতে তাকাতে সে হনহন করে এগিয়ে চলল। লণ্ঠনের আলোক রেখাগুলো যে তার পিছনে অনেক দূরে পড়ে রইল, সে খেয়ালও তার রইল না। এক জায়গায় মোড় ফিরে সে যেখানে এসে দাঁড়ালো, সেখানে কেবল চাঁদের আধফোঁটা আলোতে চারিদিক থমথম করছে। অস্পষ্টভাবে দেখা গেল মস্ত মস্ত পাথরের হাতির পর হাতি সার গেঁথে কোথায় কত দূরে নিবিড় তিমিরের ভিতরে হারিয়ে গিয়েছে, তার কোনো ঠিক ঠিকানাই নেই। হঠাৎ তার হুঁশ হলো, এরপরে কোন দিকে যেতে হবে তা সে জানে না, এবং ভুল পথে গেলে সঙ্গীদের সঙ্গে হয়তো আর দেখা হবে না। মানিক সেইখানেই দাঁড়িয়ে পড়ে সঙ্গীদের জন্য অপেক্ষা করতে লাগল। তারা ছড়ানো আকাশ তখন যেন তন্দ্রাময়। খানিক তফাতে অরণ্যের কালিমাময় বুকের তলা থেকে ভেসে আসছে যেন রাত্রি দানবীর ফিসফিস কানাকানি। জীবন্ত জগতের আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। চতুর্দিকের নিস্তব্ধতা আচম্বিতে আর যেন চুপ করে থাকতে না পেরে পাগল হয়ে গর্জন করে উঠল, গুড়ুম গুড়ুম গুড়ুম। চমকে উঠে মানিক ফিরে দাঁড়ালো বিদ্যুতের মতো। পিছনে অনেক লোকের গোলমাল, আবার দুবার বন্দুকের শব্দ। তারপরেই দূর থেকে সুন্দরবাবুর চিৎকার শোনা গেল, মানিক, মানিক! মানিক ফিরে দৌড়বার উপক্রম করছে, হঠাৎ একটা গুরুভার তার পিঠের উপরে ঝাঁপিয়ে পড়ল, এবং কোনো কিছু বোঝবার আগেই বিষম এক ধাক্কায় সে একেবারে মাটির উপর উপুড় হয়ে মুখ থুবড়ে পড়ে গেল। তারপরেই কে তার পিঠের উপরে চেপে বসল এবং দুখানা বড় বড় চ্যাটালো হাতে প্রাণপণে তার গলা চেপে ধরল। সেই অজ্ঞাত শত্রুকে পিঠ থেকে ঠেলে ফেলে দেবার জন্য মানিক তার সমস্ত শক্তি প্রয়োগ করলে, কিন্তু কিছুই করতে পারলে না। 10টা লোহার মতো কঠিন আঙুলের চাপে তার সমস্ত জ্ঞান লুপ্ত হয়ে গেল।
যুদ্ধের আয়োজন। কতক্ষণ পরে তার জ্ঞান ফিরে এলো মানিক তা জানে না, কিন্তু চোখ মেলে দেখলে সুন্দরবাবু ও অমলবাবু দুশ্চিন্তাগ্রস্ত মুখে তার দেহের দুই পাশে বসে আছেন, এবং হাতি সিং বসে আছে তার মাথাটা নিজের কোলের উপরে টেনে নিয়ে। প্রথমটা কিছুই মনে পড়ল না, কিন্তু সে উঠে বসবার চেষ্টা করতেই অমলবাবু বলে উঠলেন, না না, আপনি আরো খানিকক্ষণ শুয়ে থাকুন। সুন্দরবাবু বললেন, হুম, বিপদে পড়লুম আমরা, লড়াই করলুম আমরা, শত্রুদের তাড়ালুম আমরা, কিন্তু তুমি খামোখা অজ্ঞান হয়ে গেলে কেন বাপু? তখন মানিকের সব স্মরণ হলো, এবং তার কণ্ঠদেশ যে বেদনায় টনটন করছে এটাও অনুভব করতে পারলে। সে বললে, সুন্দরবাবু, পিছন থেকে হঠাৎ আক্রমণ করে কে যেন আমার গলা টিপে ধরেছিল। আপনারা কি এখানে এসে কারুকে দেখতে পাননি? হুম, তুমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলে, স্বপ্ন দেখে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে। এইখানে এসে আমরা টিকটিকির ল্যাজ পর্যন্ত দেখতে পাইনি। পেয়েছি কি অমলবাবু? না। মানিক বললে, আমার গলায় ভয়ানক ব্যথা। সুন্দরবাবু, এটাও কি স্বপ্ন দেখার ফল? কই দেখি। তাই তো হে মানিক, তোমার গলার উপরে যে অনেকগুলো আঙুলের লাল লাল দাগ রয়েছে। কে তোমার গলা টিপে ধরেছিল? কেন ধরেছিল? সে বেটা গেল কোথায়? অমলবাবু বললেন, ব্যাপার তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে আক্রমণ করারও মানে হয় না, আমাদেরও আক্রমণ করার মানে হয় না। আপনাদের কে আক্রমণ করেছিল? অনেকগুলো লোক আক্রমণ করেছিল বললে ঠিক হয় না, কারণ তারা আমাদের কাছে আসেনি। তুমি তো এগিয়ে গেলে। আমি সুন্দরবাবুর সঙ্গে কথা কইতে কইতে আসছিলুম। হঠাৎ দূরে বনের ভিতর থেকে 4-5 জন লোক বেরিয়ে আমাদের দিকে ছুটে আসতে লাগলো। আমরা বন্দুক ছুটতেই তারা আবার অদৃশ্য হলো। মিনিটখানেক পরে পথের আরেক দিকে আবার 4-5 জন লোকের আবির্ভাব, আবার আমাদের বন্দুক ছোড়া, আবার তাদের অন্তর্ধান। সুন্দরবাবু বললেন, আমার মনে হয় তারা আমাদের আক্রমণ করতে চায় না, কেবল আমাদের ভয় দেখাতে চায়। মানিক ধড়মড়িয়ে উঠে বসে তাড়াতাড়ি জামার বোতাম খুলে ভিতর দিকে হাত চালিয়ে কি যেন অনুভব করলে, তারপর আশ্বস্তভাবে বললে, না, ঠিক আছে। সুন্দরবাবু বিস্মিত কণ্ঠে শুধলেন, কি ঠিক আছে মানিক? সেই চাবিটা। আমার জামার ভিতর দিককার পকেটে সেই চাবিটা রেখে পকেটের মুখটা সেলাই করে দিয়েছি। শত্রুরা কোনো গতিকে সন্দেহ করেছে চাবিটা আমার কাছেই আছে। এটা হাতাবার জন্যেই তারা আমাকে একলা পেয়ে মারবার আর আপনাদের ভয় দেখাবার চেষ্টা করেছিল। অমলবাবু বললেন, তার মানে? মানে খুব সহজ। আমি বোকার মতো এগিয়ে আপনাদের চোখের আড়ালে এসে পড়েছিলুম। তখন 1 কি 2 শত্রু অতর্কিতে আমাকে আক্রমণ করতে আসে। সেই সময়টায় আপনাদের অন্যমনস্ক রাখার জন্য বাকি শত্রুরা আপনাদের সঙ্গে লুকোচুরি খেলা খেলছিল। সুন্দরবাবু বললেন, মানিক, তোমার কথাই ঠিক বলে মনে হচ্ছে, কিন্তু তোমাকে গলা টিপে অজ্ঞান করে ফেলেও তারা ওই চাবিটা নিয়ে গেল না কেন? এর একমাত্র কারণ হতে পারে হয়তো চাবিটা খুঁজতে তাদের দেরি হয়েছিল। আপনারা এসে পড়াতে তারা পালিয়ে যায়। খুব সম্ভব তাই। এমন সময় হাতি সিং জমির উপর থেকে কি একটা ছোট চকচকে জিনিস তুলে নিয়ে মানিককে বললে, বাবুজি, আপনি উঠে বসতেই এটা আপনার বুক থেকে মাটির উপরে পড়ে গেল। সেই জিনিসটার দিকে তাকিয়েই সকলের দৃষ্টি যেন মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেল। সেটা আর কিছু নয়, সেই নকশা আঁকা সোনার চাকতি। কি অদ্ভুত রহস্য! চাকতি আগে ছিল হতভাগ্য জয়ন্তের কাছে, তারপর তাকে হত্যা করে শত্রুরা নিশ্চয়ই এই চাকতিখানাকে হস্তগত করেছিল। কিন্তু যে অমূল্য নিধির জন্য এত খোঁজাখুঁজি, এত হানাহানি, এমন অরক্ষিত অবস্থায় সেই জিনিসটাই মানিকের বুকের উপরে অযাচিতভাবে এসে পড়ল কেমন করে? তাড়াতাড়ি চাকতিখানা নিয়ে লণ্ঠনের আলোতে ভালো করে পরীক্ষা করে মানিক হতবুদ্ধির মতো বললে, এ যে সেই চাকতি তাতে আর কোনোই সন্দেহ নেই। কিন্তু কিন্তু না, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। সুন্দরবাবু বললেন, হুম, আমিও ভ্যাবাচাকা খেয়ে যাচ্ছি। খানিকক্ষণ সকলেই বিস্ময়ে স্তব্ধ। তারপর অমলবাবু ধীরে ধীরে বললেন, হয়তো মানিককে যে আক্রমণ করেছিল, ধস্তাধস্তির সময় চাকতিখানা তার অজান্তেই পড়ে গিয়েছে।
মানিক বললে, আপাতত তাই মনে করা ছাড়া উপায় নেই, কিন্তু এ বড় আশ্চর্য। আচম্বিতে সুন্দরবাবু কি দেখে চমকে উঠলেন। তাড়াতাড়ি একটা লণ্ঠন তুলে ধরে জমির দিকে দৃষ্টিপাত করে বিপুল বিস্ময়ে বলে উঠলেন, হুম, এই আবার কি? মানিক অবাক হয়ে নিচের দিকে তাকিয়ে দেখলে তার পাশের জমির উপরে অনেকখানি রক্ত পড়ে রয়েছে। খালি রক্ত নয়, সেই সঙ্গে রয়েছে একখানা বড় ছোরা বা ছোট তরবারির মতো অস্ত্র এবং মানুষের হাতের সদ্য কাটা আঙুল। অমলবাবু এরকম ভয়াবহ দৃশ্য দেখতে অভ্যস্ত ছিলেন না। তিনি শিউরে উঠে দুহাতে মুখ ঢেকে ফেললেন। সুন্দরবাবু মানিকের দুই হাতের উপরে চোখ বুলিয়ে নিয়ে বললেন, মানিক, তোমার হাতের একটা আঙুলও তো হারিয়ে যায়নি দেখছি, তবে এ বেওয়ারিশ আঙুলের অর্থ কি? মানিক তীক্ষ্ণ দৃষ্টিতে খানিক্ষণ ধরে আঙুলটা দেখে বললে, আঙুলটা কিরকম লম্বা আর মোটা দেখেছেন তো? এ আঙুল যারই হোক, তাকে খুব ঢ্যাঙা আর বলিষ্ঠ বলেই মনে হয়। অমলবাবু সচকিত কণ্ঠে বললেন, শত্রুদের দলে চ্যান আছে কিনা জানি না, কিন্তু খুব ঢ্যাঙা আর বলিষ্ঠ লোক বললে চ্যানকেই আমার মনে পড়ে। সুন্দরবাবু বললেন, ধরে নেওয়া যাক চ্যান সকলের চোখে ধুলো দিয়ে কোনো রকমে এক জাহাজেই আমাদের সঙ্গে এসেছে। ধরে নেওয়া যাক চ্যানই গলা টিপে মানিককে অকালে স্বর্গে পাঠাবার চেষ্টা করেছিল, কিন্তু চ্যানের আঙুল বলি দিলে কে? মানিক, অজ্ঞান হবার আগে তুমি লড়াই করেছিলে? মানিক বললে, লড়াই করব কি? কে আমাকে আক্রমণ করেছিল তাও দেখতে পাইনি। আর দেখছেন না ছোরাখানাও রক্তমাখা। নিশ্চয়ই ওই ছোরাতেই আঙুলটার উচ্ছেদ হয়েছে। ওরকম দুধারে ধার দেওয়া ছোরা কখনো আমার কাছে ছিল না। ও ছোরা কার? ওর মালিক ওখানা ফেলে রেখে গিয়েছে কেন? আমাকে বাঁচাবার জন্যই সে যদি আমার শত্রুকে ছোরা নিয়ে আক্রমণ করে থাকে, তবে সেও পালিয়ে গেল কেন? তাকে তো আমরা বন্ধু বলে পরম সমাদর করতুম। আর এই অজানা মল্লুকে বন্ধুই বা পাবো কোত্থেকে? বন্ধু তো আকাশ থেকে খসে পড়ে না। অমলবাবু বললেন, এক হতে পারে পদ্মরাগ বুদ্ধের লোভে ওই সোনার চাকতিখানার জন্য শত্রুরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করেছিল। সুন্দরবাবু ঘাড় নেড়ে বললেন, ওসব বাজে কথা। শত্রুরা নিজেদের মধ্যে কাটাকাটি করতে পারে, কিন্তু মানিককে বাঁচাবার জন্য তাদের কারুরই মাথা ব্যথা হতে পারে না। এসব হচ্ছে ডাহা ভুতুড়ে কাণ্ড। এ জায়গাটা হচ্ছে 1000 বছরের পুরনো একটা মরা জাতের গোরস্থানের মতো। এখানে আনাচে কানাচে ভূতের আড্ডা আছে। মানিক বিষণ্ণ কণ্ঠে বললে, এ যদি ভুতুড়ে কাণ্ড হয়, আমি তাহলে বলবো জয়ন্তের প্রেতাত্মাই আমাকে আজ বাঁচিয়েছে আর নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। সুন্দরবাবু তখনই টপ করে উঠে দাঁড়িয়ে বললেন, আর এখানে থাকা উচিত নয়। আমি অবশ্য জয়ন্তকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু তার প্রেতাত্মাকে ভালোবাসার ইচ্ছে আমার নেই। আমার বাবা মা স্বর্গে গিয়েছেন, কিন্তু তাঁদের প্রেতাত্মা এলেও আমি আর দেখা করব না। ওঠো মানিক, উঠুন অমলবাবু। মানিক গাত্রোত্থান করে বললে, হ্যাঁ, এখানে আর দেরি করে লাভ নেই। এই গভীর রহস্যের কিনারা না করেই আমাদের তাড়াতাড়ি যাত্রা করতে হবে। সুন্দরবাবু বললেন, খালি ভূত নয়, এখানে চারিদিকে শত্রুরাও লুকিয়ে আছে। তারা আমাদের সমস্ত গতিবিধি লক্ষ্য করছে। তারা যে সাহস করে আমাদের আক্রমণ করতে পারছে না, তার কারণ হচ্ছে আমরা সবাই সতর্ক, আর আমাদের হাতে আছে 4 বন্দুক। আরে গেল এই হাতে সিং! তোমার নাম গাধা সিং হওয়া উচিত। তোমার বন্দুকের মুখ নল আমার ভুঁড়ির দিকে নামিয়ে রেখেছ কেন? যদি ফাস্ট করে আওয়াজ হয়ে যায়? অমন করে বন্দুক ধরতে নেই, ওটা কাঁধে তোলো। আলোয় ছায়ায়, মাঠে জঙ্গলে, পথে বিপথে আবার সবাই এগিয়ে চলল। রাত পোয়ালো। উষার সিঁথায় দিবসবধূ সিঁদুর লেখা লিখলে। মাঠ বাটের উপর দিয়ে তপ্ত দুপুরে হাওয়া তেষ্টায় হাহা করে গহন বনের ঠান্ডা বুকের ভিতরে গিয়ে নিশাড়ে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার মেঘমন্দিরে সূর্যচিতার রক্ত শিখা জ্বলে উঠল। রাত্রি আবার তার অন্ধকুঠুরির দরজা খুলে ছায়া অনুচরদের পৃথিবী ভ্রমণে পাঠিয়ে দিলে। মাঝে মাঝে দেখা দেয় মাটির উপরে চিরচলন্ত বৃহৎ জলসর্পের মতো নদী। তখন ওঠে নদী পার হবার সমস্যা। মাঝে মাঝে বিপুল অরণ্য বাহু বিস্তার করে পথ রুদ্ধ করে দাঁড়ায়। তখন কুঠার নিয়ে বনের সঙ্গে যুদ্ধ করতে হয়। মাঝে মাঝে গিবন বানরের দল গাছের নিচের ডাল থেকে মগডালে লাফ মেরে কিচিরমিচির ভাষায় কি বলে ওঠে,
এবং কৌতূহলী চোখে নিচের দিকে তাকিয়ে এই নির্জন বনরাজ্যে প্রথম মানুষদের দেখে, আর বোধ করি আশ্চর্য হয়ে ভাবে, এরা আবার কোন দেশি বানর? এদের লেজ নেই, গায়ে লোম নেই, এরা গায়ে জড়িয়ে রাখে কি কতকগুলো সাদা সাদা জিনিস, দুপা দিয়ে হাঁটে, এরা আবার কোন দেশি বানর? মাঝে মাঝে বাঁশবন দুলে দুলে ওঠে, মড়মড় করে শব্দ হয়, বোঝা যায় হাতির দল ওখানে জীবনযাত্রা নির্বাহ করছে। মাঝে মাঝে ধারাবাহিক ঝোপঝাপের উপর দিয়ে তীব্র একটা গতির রেখা সশব্দে চলে যায়, একটা চাপা গর্জনও শোনা যায়। বনের মধ্যে অশান্তিকর অনাহুত অতিথি দেখে বাঘ বা অন্য হিংস্র জন্তু দূরে সরে গেল। মাঝে মাঝে মানুষের ঘৃণ্য পায়ের শব্দে লম্বা ঘাসের ভিতরে গোখরো সাপের ঘুম ভেঙে যায়, ফোঁস করে ফনা তোলে, তীক্ষ্ণ চক্ষে জ্বলন্ত হিংসার স্ফুলিঙ্গ ঠিকরে পড়ে এবং পরমুহূর্তেই বিদ্যুতের মতো অদৃশ্য হয়। এবং সর্বক্ষণ সারা বনে জেগে থাকে যাদের দেখা যায় না, বোঝা যায় না, তাদের অশ্রান্ত অস্তিত্বের ধ্বনি। কে যেন নিরালায় কানাকানি করছে, কে যেন আড়াল থেকে উঁকি মেরে দেখে ফিস ফিস করে কথা বলছে, কে যেন শুকনো পাতা মাড়িয়ে অতি সন্তর্পণে পিছনে পিছনে আসছে আবার থেমে পড়ছে, আসছে আবার থেমে পড়ছে। গভীর দূর বিস্তৃত নানা শব্দময় প্রত্যেক অরণ্যই মানুষের পক্ষে ভয়াবহ। কোনো অরণ্যই আধুনিক নগরবাসী মানুষকে সাদর সম্ভাষণ জানায় না। বনবাসী কোনো জীবই মানুষকে বন্ধু বলে মনে করে না। কল্পনায় নির্জনতাকে মিষ্টি লাগে, কিন্তু অরণ্যের এই সশব্দ নির্জনতা মনকে দেয় দমিয়ে। পদে পদে বিপদের সম্ভাবনায় মানুষ চমকে ওঠে, বোধ হয় প্রত্যেক শব্দই আসছে লুকানো মৃত্যুর কণ্ঠ থেকে। সমস্ত অরণ্যকেই বিরাট একটা প্রেতাত্মা বলে সন্দেহ হয়। সূর্যালোক তাকে কতকটা বন্ধুর ছদ্মবেশ পরাতে চেষ্টা করে বটে, কিন্তু রাত্রির ঘোর অন্ধকারে মানুষের মন সেখানে ভয়ে কুঁকড়ে পড়ে, এবং অস্পষ্ট চন্দ্রালোকে অরণ্যের মতো ভয়ঙ্কর তখন আর কিছুই নেই, কারণ কেবল কানে তখন সন্দেহজনক শব্দ শোনা যায় না, চোখও তখন সভয়ে দেখে কাছে দূরে শত শত বিভীষিকাময় আনাগোনা। বিজন অরণ্যে চন্দ্রালোকের চেয়ে অন্ধকার সহনীয়। আর একটা দুঃস্বপ্নময় রাত্রির পরে এলো স্নিগ্ধ শান্ত প্রভাত। অমলবাবু বললেন, আমরা খুব তাড়াতাড়ি চলছি, আজ সন্ধ্যার আগেই ভাঙা মন্দিরের কাছে পৌঁছতে পারব। সুন্দরবাবু বললেন, কিন্তু শত্রুদের আর কোনো সাড়া শব্দ নেই। মানিক বললে, কিন্তু তারা যে আমাদের সঙ্গে সঙ্গেই আছে এটা সর্বদাই মনে রাখবেন। আমরা সশস্ত্র আর সাবধান বলেই তারা এখনো সামনে আসছে না। কাল রাত্রেই আমি তাঁবুর বাইরে পায়ের শব্দ শুনেছি, কে যেন পায়চারি করে বেড়াচ্ছিল। বাইরে বেরিয়ে তাকে ধরতে পারলুম না বটে, কিন্তু বেশ দেখলুম একটা ছায়া ছুটে জঙ্গলের ভিতরে মিলিয়ে গেল। সুন্দরবাবু বললেন, কি আশ্চর্য, তুমি আমাদের ডাকলে না কেন? এক ব্যাটার আঙুল কাটা গেছে, এ ব্যাটাকে ধরতে পারলে আমি এর নাকটা কচ করে কেটে নিতুম। মানিক বললে, তার নাক নিয়ে আপনি কি করতেন সুন্দরবাবু? যদিও আপনার নাকটি খেঁদা, তবু তার নাক টিকলো হলেও আপনার অভাব তো দূর হতো না। সুন্দরবাবু খাপ্পা হয়ে বললেন, এরকম ঠাট্টা আমি পছন্দ করি না। আমার নাক খেঁদা? কে বললে তোমাকে? আমার নাক খেঁদা নয়। সকলে জঙ্গল থেকে বেরিয়ে একটা মাইলখানেক চওড়া মাঠের উপর এসে পড়ল। কেবল মাঠে নয়, মাঠের একপাশ দিয়ে ঝিরঝির করে বয়ে যাচ্ছে একটি ছোট্ট নদী, এবং তার তীরে তীরে চড়ে বেড়াচ্ছে এক ঝাঁক পাখি। সুন্দরবাবু খুশি গলায় বলে উঠলেন, বন মুরগি! এসো মানিক, দেখা যাক ভগবান আজ আমাদের বন মুরগির মাংস খাওয়াতে পারেন কি না। মানিক মাথা নেড়ে বললে, না সুন্দরবাবু, জয়ন্ত মুরগির মাংস খেতে ভালোবাসত। সে যখন নেই, আমার মুখে ও মাংস আজ আর রুচবে না। এদিকে মানুষের সাড়া পেয়ে মুরগিগুলো তখনই উড়ে পালালো। সুন্দরবাবু হতাশভাবে সেই উড়ন্ত জ্যান্ত খাবারগুলোর দিকে তাকিয়ে ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। মানিক বললে, দেখুন সুন্দরবাবু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। হুম, সুবুদ্ধি না কুবুদ্ধি? আমাদের পক্ষে সুবুদ্ধি। ইচ্ছা করলে এখনই আমরা দেখতে পারি শত্রুরা আমাদের পিছু পিছু আসছে কিনা, সঙ্গে সঙ্গে তাদের কিঞ্চিত শিক্ষাও দিতে পারি। কি করে শুনি? এই মাঠটা দেখেছেন তো?
এর মধ্যে গাছপালা কিছুই নেই। এপারে গভীর বন, ওপারেও গভীর বন। আমরা এখনই ওপারের বনে গিয়ে ঢুকব, তারপর না এগিয়ে ঝোপের আড়ালে বন্দুক বাগিয়ে খানিকক্ষণ চুপ করে বসে থাকব। সুন্দরবাবু বললেন, খাসা মতলব এঁটেছ ভায়া। শত্রুরা যদি আমাদের পেছনে লেগে থাকে তাহলে তাদেরও এই মাঠ পার হতে হবে। এখানে লুকোবার জায়গা নেই, তারা এলেই আমরা দেখতে পাব। তারপরেই আমাদের বন্দুকগুলো গুড়ুম গুড়ুম রবে গর্জন করে উঠবে, কেমন, তাই নয় কি? ঠিক তাই, কিন্তু আমরা তাদের পা লক্ষ্য করে গুলি ছুঁড়ব, নইলে নরহত্যার দায়ে পড়তে হবে। ওসব শত্রুকে হত্যা করলেও পাপ নেই, ওরা তো আমাদের খুন করতেই চায়, আমরাও আত্মরক্ষা করব না কেন? চলো, এখন তোমার কথা মতোই কাজ করা যাক। সকলে ওপারের বন লক্ষ্য করে দ্রুত পদে অগ্রসর হল। মাঠ শেষ হয়ে গেল। মানিক বললে, এখানে বেশিরভাগই বাঁশ বন, গোটা কয়েক বট গাছও আছে। এদিকে বেত বন, নিচে সব জায়গা জুড়ে রয়েছে আগাছার জঙ্গল। এর মধ্যে লুকিয়ে থাকলে কেউ আমাদের দেখতে পাবে না। আসুন, গা ঢাকা দেওয়া যাক, একটু পরেই হয়তো চ্যান আর ইনের খবর পাওয়া যাবে। সকলে একে একে ঝোপের ভিতর অদৃশ্য হল। সবজে মাঠ ধু ধু করছে। অধিককার বনরেখার উপর থেকে এই অভিনব নাট্যলীলার দর্শক রূপে সূর্যদেব রাঙা মুখে তাকিয়ে রইলেন। তাঁর সোনা হাসি ওপারের নদীর লহরে লহরে নেচে নেচে খেলতে লাগল। গানের পাখিরাও নীরব হয়েছিল না। হানা দেবালয়ের জীবন্ত পাথর। মানিকের অনুমানও ব্যর্থ হয়নি, তার ফন্দিও ব্যর্থ হল না। মিনিট পাঁচেক পরেই দেখা গেল ওধারের বনের ভিতর থেকে কারা যেন বেরিয়ে আসছে। দূর হতে তাদের দেখাচ্ছে খুব ছোট ছোট। সুন্দরবাবু দূরবীনটা তাড়াতাড়ি চোখে লাগিয়ে সোৎসাহে বললেন, 1 2 3 4 5 6 7 8 9 10। বেটাদের দলে 10 জন লোক আছে। ওরা হনহন করে এই দিকেই আসছে। বাবা, ঘুঘুই দেখেছ, ফাঁদ তো দেখনি। চলে আয়, চলে আয়, চই চই চই। ওরে বাপরে, কি লম্বা, কি জোয়ান, যেন ঘটোৎকচের বাচ্চা। ওর পাশে পাশে আসছে এক বেটা গুড়গুড়ে বেটেরাম সর্দার। পায়ে হেঁটে চলেছে না ফুটবলের মতো মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে আসছে? কই দেখি দেখি বলে সাগ্রহে অমলবাবু দূরবীনটা সুন্দরবাবুর হাত থেকে প্রায় একরকম কেড়েই নিলেন এবং নিজের চোখে লাগিয়েই বলে উঠলেন, ওই তো চ্যান, ওই তো ইন। সাতঘাটের জল ঘেঁটে এতদিন পরে সচক্ষে আবার প্রভুদের দেখা পেলুম। ওরে ও পাপিষ্ঠ, ওরে ও পিশাচ! সুরেনবাবু আর জয়ন্তবাবু তোদের হাতেই প্রাণ দিয়েছেন। তোরা গোপীনাথকে খুন করেছিস, আমাকেও বধ করতে এসেছিলি। হ্যাঁ, চ্যানের বাঁ হাতে যে ব্যান্ডেজ বাঁধা, তাহলে পরশুরাতে মানিকবাবুকেও ওরা মারতে এসেছিল। হাতি সিং, বন্দুক ছোড়ো, বন্দুক ছোড়ো! হতভাগাদের পাগলা কুকুরের মতো মেরে ফেলো। প্রভুর হুকুম পালন করবার জন্য হাতি সিং তখনই বন্দুক তুললে, কিন্তু মানিক তাড়াতাড়ি বাধা দিয়ে বললে, বন্দুক নামাও হাতি সিং, আমি যখন বলবো তখন ছুঁড়বে। অমলবাবু, আপনি বড়ই উত্তেজিত হয়েছেন, শান্ত হন, ওদের আরও কাছে আসতে দিন। অমলবাবু চেঁচিয়ে বললেন, উত্তেজিত হব না বলেন কি? যমদূতদের দেখলে কি শান্ত হয়ে থাকা যায়? সুন্দরবাবু প্রমাদ গুণে বললেন, অমলবাবুই সব পণ্ড করবেন দেখছি, অত চেঁচালে ওরা কি আর কাছে আসবে? তখন অমলবাবু লজ্জিত হয়ে বললেন, মাফ করুন, আর আমি কথা কইব না। ততক্ষণে মাঠের লোকগুলো অনেকটা এগিয়ে এসেছে, তাদের চেহারাও মোটামুটি দেখা যাচ্ছিল। তারা সবাই হয় বর্মী নয় শ্যাম দেশের লোক, এবং তাদের ভিতরে সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করে চ্যানের অসম্ভব দীর্ঘ ও বলিষ্ঠ দেহ, এবং তাকে দেখেই বেশ বোঝা যায় যে কাটা আঙুলের যন্ত্রণায় তার অবস্থা বিলক্ষণ কাহিল। মানিক বললে, আসুন, এইবারে বন্দুক নিয়ে আমরা প্রস্তুত হয়ে থাকি। পায়ের দিকে গুলি করে ওদের অকর্মণ্য করতে পারলেই আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে, নরহত্যার দরকার নেই। কি বলেন সুন্দরবাবু? বেশ, তাই সই। এইবারে শত্রুরা বন্দুকের নাগালের ভিতরে এসে পড়ল। সুন্দরবাবু বললেন, ওরা যে কেন এতক্ষণ দল বেঁধে আমাদের আক্রমণ করেনি এইবারে তা বেশ বোঝা যাচ্ছে। ওদের কাছে আছে মোটে একটা বন্দুক। মানিক বললে, এইবারে আমাদের 4টে বন্দুক গর্জন করতে পারে, ওদের আর এগুতে দেওয়া উচিত নয়। সুন্দরবাবু বললেন, 1 2 3।
একসঙ্গে 4টে বন্দুক অগ্নি উদ্গার করলে। সঙ্গে সঙ্গে মাঠের উপরে সর্বপ্রথমে ধরাশায়ী হল ইনের মাটকুল দেহ। বাকি সকলে মহাভয় আর্তনাদ করে যে দিক থেকে আসছিল আবার সেই দিকে দৌড়তে আরম্ভ করলে। এদিক থেকে দ্বিতীয়বার গুলি বৃষ্টি করা হলো। এবার লোকগুলো ছত্রভঙ্গ হয়ে পাগলের মতো মাঠের নানা দিকে ছুটতে লাগলো, আর একজন আহত হয়ে মাটির উপরে আছাড় খেয়েও আবার কোনো রকমে উঠে ভোঁ দৌড় মারলে। কিন্তু দৌড়তে পারছিল না কেবল ইন। সে ল্যাংচাতে ল্যাংচাতে আর ভয়ে চেঁচাতে চেঁচাতে কোনো রকমে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল। তার দুর্দশা দেখে চ্যান আবার ফিরে এলো এবং এক হাতে ইনের দেহকে সে ঠিক শিশুর দেহের মতোই নিজের কাঁধের উপরে তুলে নিয়ে আবার দৌড়তে আরম্ভ করলে। অমলবাবু চ্যানকে টিপ করে বন্দুক ছুড়লেন, কিন্তু গুলি তার গায়ে লাগল না। আরও 2-1 গুলি বৃষ্টির পর মানিক বললে, যথেষ্ট হয়েছে, টোটা নষ্ট করে লাভ নেই। ওরা নানা দিকে দৌড় মেরেছে, আবার বন বাঁধার ভেঙে একসঙ্গে মিলতে ওদের অনেকক্ষণ লাগবে। তারপরেও আজ আর ওরা আমাদের পিছু নিতে সাহস করবে বলে মনে হয় না। সুন্দরবাবু মানিকের পিঠ চাপড়ে বললেন, হ্যাঁ, বেটারা যত বড় গুলিখড়ি হোক, আবার গুলি খাবার জন্য ওরা শীঘ্র ব্যস্ত হবে বলে মনে হচ্ছে না। জয় মানিকের বুদ্ধির জয়। পথ চলতে চলতে মানিক জিজ্ঞাসা করলে, আচ্ছা অমলবাবু, এই পদ্মরাগ বুদ্ধের কোনো ইতিহাস জানেন? অমলবাবু বললেন, ঠিক পদ্মরাগ বুদ্ধের ইতিহাস জানি না বটে, তবে ওঙ্কারধামের ইতিহাসে এরই মতো এক মরকত বুদ্ধের কথা শোনা যায়। ওঙ্কারধাম সাম্রাজ্যের রাজধানী যশোধরপুরে এই মরকত বুদ্ধের প্রতিষ্ঠা হয়েছিল। মরকত বুদ্ধ নিয়ে তর্ক চলছে। কেউ বলেন এখন এই মূর্তি জাপানে আছেন, কেউ বলেন ফর্মোজা দ্বীপে আছে, কেউ বলেন জাভায় আছে। ওঙ্কারধামের পতন হয় শ্যাম দেশের দ্বারা। ও দেশের লোক বলে তাদের রাজধানী ব্যাংকক শহরের মন্দিরে যে সবুজ আভ পাথরে গড়া বুদ্ধ মূর্তি আছে, সেইটিই হচ্ছে প্রবাদ প্রসিদ্ধ মরকত বুদ্ধ। কেবল মরকত বুদ্ধ নয়, ওঙ্কারধামে নাকি একটি স্বর্ণময় বিরাট শিবলিঙ্গ ছিল। ওঙ্কারধামের বাসিন্দারা থেইস নামে একটি জাতিকে অত্যন্ত ঘৃণা করত। এই থেইসরা বাস করত বর্তমান শ্যাম দেশে। এখনও যারা ওখানে বাস করে তারা ওই থেইসদেরই বংশধর। বারংবার পরাজয়ের পর থেইসরা অবশেষে বিশেষ আয়োজন করে ওঙ্কারধামকে হঠাৎ আক্রমণ করে। একটা বড় যুদ্ধে তারা জয়ী হয়। জনৈক ভগ্নদূত সেই খবর নিয়ে ফিরে এলো। ওঙ্কারধামের সেনাপতি বললেন, তোমার খবর মিথ্যা হলে তোমার প্রাণদণ্ড হবে, আর তোমার খবর সত্য হলেও তোমার প্রাণদণ্ড হবে, কারণ সবাই যখন বীরের মতো যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে তখন তুমি কাপুরুষের মতো পালিয়ে এসেছ। ভগ্নদূতের প্রাণদণ্ড হলো, কিন্তু ওঙ্কারধাম রক্ষা পেল না। পুরোহিতেরা নগর রক্ষা অসম্ভব দেখে মরকত বুদ্ধ, স্বর্ণ শিবলিঙ্গ, অন্য অন্য মূল্যবান বিগ্রহ আর রাশি রাশি হিরে মণি মুক্তা তখনই সরিয়ে ফেলে গুপ্তস্থানে লুকিয়ে রাখলেন। অনেকেরই দৃঢ় বিশ্বাস বিজয়ী থেইসরা সেসব গুপ্তধন খুঁজে পায়নি। ওঙ্কারধামের ধ্বংসাবশেষের মধ্যে আজও কত লোক সেই গুপ্তধন খুঁজে বেড়ায়, কিন্তু আজও কেউ তার ঠিকানা আবিষ্কার করতে পারেনি। আমাদের এই পদ্মরাগ বুদ্ধ সেই গুপ্তধনেরই অংশবিশেষ কিনা কে তা বলতে পারে? বৈকাল অতীত হয়ে গেছে। সূর্যালোক তখন অরণ্যের মাথার উপরে গিয়ে উঠেছে। দিনের আলোয় চতুর্দিক সমুজ্জ্বল বটে, কিন্তু এমন নির্জন ও নিস্তব্ধ যে রাত্রির স্তব্ধতার সঙ্গে তুলনা করা চলে। আরো মাইলখানেক পথ পেরিয়ে অমলবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, ওই সেই সপ্ত তাল গাছ। সুন্দরবাবু বললেন, সপ্ত তাল গাছ আবার কি? ওই হচ্ছে আমাদের পথের শেষ নিশানা। পাশাপাশি ওই যে 7টা তাল গাছ দেখছেন, ওর পরেই সেই ভাঙা মন্দিরের প্রকাণ্ড বাঁধানো চত্বর, অর্থাৎ আমাদের পথের শেষ। কিন্তু পথের শেষে এসে মানিকের মনে জয়ন্তের শোক আরো বেশি করে জেগে উঠল। জয়ন্তের জন্যেই এদেশে আসা, পদ্মরাগ বুদ্ধের জন্য তার আগ্রহ ছিল অফুরন্ত। জয়ন্ত নেই, তবু যে সে এখানে এসেছে এ কেবল বন্ধুর ব্রত উদযাপন করবার জন্যে। সে মনে মনে প্রতিজ্ঞা করলে যদি তাদের চেষ্টা সফল হয় তবে অমলবাবুর হাতে পদ্মরাগ বুদ্ধকে সমর্পণ করে সে সর্বাগ্রে চ্যান আর ইনকে গ্রেপ্তার করবে।
যতদিন এই প্রতিজ্ঞা পালন করতে পারবে না, ততদিন সে স্বদেশে ফেরবার কথা মনেও আনবে না। তারা সপ্ততালের তলায় এসে দাঁড়ালো। তারপর একটা বাঁশবনের প্রাচীর পার হয়েই সকলে সবিস্ময়ে দেখলে তাদের চোখের সামনেই রয়েছে চারিদিকে প্রায় 2 মাইল বিস্তৃত একটা মাঠ। সেই মাঠের মাঝখানে পাথরে বাঁধানো একটি প্রকাণ্ড চত্বর, এবং চত্বরের মাঝখানে একটি পুষ্করিণী। পুষ্করিণীর এক কোণ দিয়ে যে রাস্তাটি পশ্চিম মুখে চলে গিয়েছে, তারই প্রান্তে দেখা যাচ্ছে মস্ত একটি পাথরের মন্দিরের কতক অংশ। মন্দিরের বাকি অংশ গাছপালার ভিতরে ঢাকা পড়েছে। সকলে যখন পুকুর পাড়ে গিয়ে দাঁড়ালো, সুন্দরবাবু বললেন, এইবার পদ্মরাগ বুদ্ধের সঙ্গে দেখা করতে হবে। বার করো তো মানিক, তোমার সেই সোনার চাকতিখানা। মানিক পকেট থেকে চাকতি বার করে সুন্দরবাবুর হাতে দিয়ে বললেন, আপনিই তাহলে নকশার পাঠোদ্ধার করে আমাদের বাহবা লাভ করুন। সুন্দরবাবু অবহেলা ভরে বললেন, পুলিশের চাকরি নিয়ে ঢের ঢের হেঁয়ালি জলের মতো পড়ে ফেলেছি, এ তো সামান্য নকশা মাত্র। নকশা এই তো রয়েছে পুকুরটা, চারিদিকে এই তো 4টে ঘাটের সিঁড়ি, কিন্তু নকশায় পুকুরের পশ্চিম কোণে এই যে 3 কোণা চিহ্নিত জায়গাটা রয়েছে, আসল পুকুরের পশ্চিম কোণে তেমন ধারা কিছুই তো দেখছি না। মানিক হাসতে হাসতে বললে, ও কি সুন্দরবাবু, এরই মধ্যে মাথা চুল করছেন কেন? মাথা চুল করছে কি সাধে? এ নকশাখানা কেউ ঠাট্টা করে আঁকেনি তো? বোধহয় না। আচ্ছা, দিনের আলো থাকতে থাকতে আগে মন্দিরের ভিতর চলুন, সেখানে গেলে হয়তো কোনো হদিশ পাওয়া যাবে। ঠিক বলেছ, তাই চলো। দিনের আলো তখন নিবু নিবু হওয়ার সময় হয়েছে। পাখিরা বিদায়ী গান গাইতে গাইতে বাসার দিকে ফিরতে শুরু করেছে। সূর্যের কিরণ আর দেখা যাচ্ছে না, যদিও অন্ধকারের ঘুম এখনো ভাঙেনি। মাঝখানে প্রকাণ্ড এক মন্দির, তার উপর দিকটা ভেঙে পড়েছে। দেখলেই বোঝা যায় সম্পূর্ণ অবস্থায় এ মন্দিরটা অন্তত 100 ফুটের কম উঁচু ছিল না। মন্দিরের আগাগোড়া কারুকার্যে আর ছোট বড় মূর্তিতে ভরা, কিন্তু তার অধিকাংশই ভেঙে বা লুপ্ত হয়ে গিয়েছে মহাকালের নির্দয়তায়। বড় মন্দিরের চারপাশে যে 4টি ছোট মন্দির ছিল, এখন তাদের সামান্য চিহ্নমাত্র অবশিষ্ট আছে। এখানে যেদিকেই তাকানো যায়, কেবলই ধ্বংসের লীলা স্তম্ভিত হয়ে আছে মৃত্যুস্তব্ধতার কোলে। মন নেতিয়ে পড়ে, প্রাণ হাহা করে, চোখে বিষণ্ণতা জাগে। সকলে ধীরে ধীরে মন্দিরের ভিতর প্রবেশ করল। মন্দিরের ভিতরে তখন আলো আঁধারের খেলা আরম্ভ হয়েছে। সহজে দূরের জিনিস স্পষ্ট চোখে পড়ে না। চূড়া ভেঙে পড়েছে বলে উপর পানে তাকিয়ে দেখা গেল পশ্চিমের আরক্ত রাগে রঞ্জিত নীল আকাশকে। মন্দির গর্ভ খুব প্রশস্ত, তার মধ্যে বড় বড় অনেকগুলো হলঘরের ঠাঁই হতে পারে। ভিতরের 4 কোণে 4টি মানুষের চেয়েও ডবল বড় অবলোকিতেশ্বর বুদ্ধের দণ্ডায়মান মূর্তি। একটি মূর্তি কতকটা অটুট আছে, বাকি মূর্তি 3টির কারুর দেহের উপরিভাগ নেই, কারুর পদযুগল নেই, কারুর মুন্ড নেই। দেওয়ালেও খোদিত ভাস্কর্য কাজ আছে, কিন্তু অস্পষ্ট আলোতে ভালো করে দেখা যায় না। মন্দিরের পশ্চিম দেওয়ালের সামনে প্রকাণ্ড একটি মূর্তিশূন্য বেদি রয়েছে, কালো পাথরে গড়া। সেই দিকে অঙ্গুলি নির্দেশ করে অমলবাবু বললেন, ওরই ওপরে আমরা সেই ছোট্ট বুদ্ধ মূর্তিটি পেয়েছিলুম। মানিক একটু আশ্চর্য হয়ে বললে, অতটুকু একটি মূর্তির জন্য এত বড় একটা মন্দিরের এত বড় কালো পাথরের বেদি গড়া হয়েছিল? সেই মূর্তি কখনো এমন মন্দিরের প্রধান দেবতা হতে পারে না। অমলবাবু বললেন, আমারও সেই সন্দেহ হয়, বিশেষ মন্দিরের অপ্রধান মূর্তিগুলোই যখন এমন প্রকাণ্ড। আমার বিশ্বাস বেদির উপর থেকে প্রধান মূর্তিটিকে হয়তো কোনো কারণে সরিয়ে ফেলা হয়েছিল। পরে পূজার বেদিতে দেবতার অভাব কতকটা দূর করবার জন্যে কোনো ভক্ত এই মূর্তিটিকে স্থাপন করেছিল। খুব সম্ভব তাই। সুন্দরবাবু এতক্ষণ নির্বাক ও হতভম্বের মতো নকশার সঙ্গে বেদিটি মিলিয়ে দেখবার চেষ্টা করছিলেন। অমলবাবু তাঁর অবস্থা দেখে হেসে বললেন, কি সুন্দরবাবু, নকশা দেখে কিছুই বুঝতে পারছেন না তো? আমিও পারিনি। সুন্দরবাবু বললেন, এ হচ্ছে একখানা বাজে নকশা, কোনো ধাপ্পা বাজের আঁকা। আমরা সবাই হচ্ছি মহা হাদা গঙ্গারাম, এক টুকরো হিজিবিজি দেখে জমালয়ের রাস্তায় ছুটে এসেছি। পদ্মরাগ বুদ্ধ, সোনার পাথর বাটি,
যা নয় তাই। মানিক চাকতিখানা সুন্দরবাবুর হাত থেকে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগল। মন্দির গর্ভে অন্ধকার তখন আলোকের শেষ আভাটুকুও নিভিয়ে দেবার চেষ্টা করছিল। সেই মহান নির্জনতার স্বদেশে সেই মান্ধাতার আমলের মন্দিরের প্রাচীন স্তব্ধতা যেন ঘনায়মান ও হিংস্র অন্ধকারের মূর্তি ধরে সকলের প্রাণ মনের উপরে চেপে বসতে চাইছিল। উপর দিকে হঠাৎ ঝটপট ঝটপট শব্দ হলো। নিরবচ্ছিন্ন নীরবতার মাঝখানে সেই শব্দগুলোকে শোনালো যেন বন্দুকের আওয়াজের মতো। চমকে এবং দোদুল ভুঁড়ি নাচিয়ে লাফিয়ে উঠে সুন্দরবাবু সভয়ে ঊর্ধ্বমুখে দেখলেন ভাঙা মন্দিরের ফাঁকে তখনও উজ্জ্বল আকাশপটে কালো কালো চলন্ত দাগ কেটে কি কতগুলো উড়ে গেল। অমলবাবু বললেন, বাদুড়। সুন্দরবাবু বললেন, না, অন্ধকারের কালো বাচ্চা। মানিক নিজের মনেই বললে, নকশায় বেদির গায়ে সিঁড়ি আঁকা রয়েছে, কিন্তু এখানে কোথায় সিঁড়ি? সুন্দরবাবু বললেন, প্রতিধ্বনিও বলবে কোথায় সিঁড়ি। ও সিঁড়ি ফিঁড়ি কিছুই পাওয়া যাবে না, আমাদের কাদা ঘেঁটে মরাই সার হলো। জয়ন্ত বেচারা বেঘরে প্রাণ দিলে, এখন তাড়াতাড়ি এখান থেকে পালাই চলো মানিক। পালাবো কেন? এই জায়গাটা ভালো নয়, আমার বুক ছ্যাঁত ছ্যাঁত করছে। আমার বুক অকারণে ছ্যাঁত ছ্যাঁত করে না, এটা নিশ্চয়ই হানা মন্দির। মানিক হেসে উঠল। তার হাস্যধ্বনি মন্দিরের অন্ধকার ভরা কোণে কোণে প্রতিধ্বনি তুললে শোনালো ঠিক অন্ধকারের হাসির মতো। সুন্দরবাবু অস্বস্তিপূর্ণ কণ্ঠে বললেন, তুমি হেসো না মানিক। এমন অস্বাভাবিক স্তব্ধতা তুমি কখনো অনুভব করেছ? 1 মাইল দূরে একটা আলপিন পড়লেও যেন শোনা যায়। এ স্তব্ধতা যেন নিরেট, হাত দিয়ে ছোঁয়া যায়। এ স্তব্ধতা যেন ওজনে ভারী, বুকে জাঁতা কলের মতো চেপে বসে। এ যেন স্তব্ধতার মহাসাগর। আমাদের কথাগুলো যেন মুখ থেকে বেরিয়েই এই স্তব্ধতার অতলে তলিয়ে যাচ্ছে। মানিক কোনো কথায় কান্না পেতে মন্দিরের বেদির উপরে হাত বুলোতে লাগল। তারপর ফিরে বললে, অমলবাবু, এ বেদির গায়ে কখনো যে কোনো সিঁড়ি ছিল তার চিহ্নটুকুও দেখছি না, অথচ নকশায় সিঁড়ি আঁকা রয়েছে। এর মানে কি? আমার বোধহয় এ নকশাখানা অন্য কোনো জায়গার। অসম্ভব, নকশার সঙ্গে এখানকার বাকি সমস্তই হুবহু মিলে যাচ্ছে। এই সিঁড়ির হয়তো কোনো গুপ্ত অর্থ আছে। থাকতে পারে, কিন্তু আমরা কেউ তা জানি না। সুতরাং আমাদের পক্ষে ও গুপ্ত অর্থ থাকা না থাকা দুইই সমান। হঠাৎ সুন্দরবাবু আঁতকে বলে উঠলেন, মানিক, মানিক, কে যেন এখানে চাপা হাসি হাসছে। মানিক বললে, কই? হাসি আবার থেমে গেল। ও আপনার মনের ভুল, আমি কোনো হাসি শুনিনি। অমলবাবু, আপনিও শোনেননি? না, কে আবার হাসবে? এখানে আমরা 3 জন ছাড়া আর কেউ নেই। শুনিনি বললেই হলো, আমি স্পষ্ট শুনেছি। কে যেন লুকিয়ে লুকিয়ে হাসি চেপে রাখবার চেষ্টা করেও পারলে না। তাহলে আপনার পিছনে ওই যে বুদ্ধদেব দাঁড়িয়ে আছেন, ওকে জাগ্রত বলে মানতে হয়। আপনার ভয় দেখে উনিই হেসে ফেলেছেন। সুন্দরবাবু তাড়াতাড়ি 2 পা পিছিয়ে এসে ফিরে তাকালেন। আসন্ন সন্ধ্যার আবছায়া মেঘে প্রকাণ্ড অবলোকিতেশ্বর দাঁড়িয়ে আছেন। তাঁর প্রস্তর চক্ষুর প্রশান্ত দৃষ্টি যেন সুন্দরবাবুর মুখের পানেই তাকিয়ে আছে এবং তাঁর ওষ্ঠাধর স্নিগ্ধ হাস্যে বিকশিত। সুন্দরবাবু বিস্ফারিত আড়ষ্ট চোখে দেখলেন আচম্বিতে বুদ্ধমূর্তি জ্যান্ত হয়ে টলমলিয়ে নড়ে উঠল। বাপ বলে সুন্দরবাবু সুদীর্ঘ এক লাফ মেরে একেবারে মানিকের ঘাড়ের উপরে এসে পড়লেন। অমলবাবু উত্তেজিত স্বরে বললেন, বুদ্ধদেব নড়ে উঠেছেন মানিক, আমি স্বচক্ষে দেখেছি। মানিক বিস্মিতভাবে তাকিয়ে দেখলে মূর্তি যেমন স্থির ছিল তেমনই রয়েছে। সে ভর্ৎসনার স্বরে বললে, আপনারা দুজনেই পাগল হলেন নাকি? সুন্দরবাবু ঠকঠক করে কাঁপতে কাঁপতে বললেন, পাগল এখনো হইনি মানিক, কিন্তু পাগল হতে আর বেশি বিলম্ব নেই। পাথরের মূর্তি হাসে, পাথরের মূর্তি নড়ে, এমন ব্যাপার কেউ কখনো দেখেছে? মানিক এগিয়ে বুদ্ধমূর্তির গায়ে হাত রেখে বললে, এই দেখুন, আমি মূর্তির গায়ে হাত দিয়েছি। একেবারে জড় পাথর, এর মধ্যে কোনো প্রাণ নেই। হঠাৎ সেই প্রস্তর মূর্তি একখানা জীবন্ত ও বলিষ্ঠ বাহু বাড়িয়ে সবলে মানিকের হাত চেপে ধরলে। আকস্মিক আতঙ্কে আচ্ছন্ন হয়ে মানিক প্রাণপণে চেঁচিয়ে উঠলে, সুন্দরবাবু, অমলবাবু! আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু, শ্রোতা বন্ধুরা।
আমাদের ওয়েবসাইট golpokotharashor.org golpokotharasor.org